ওয়েলকাম টু মুক্তা সিরিজ 2। ড্রামার শুরুতেই আমরা লিন নামের একটা মেয়েকে দেখি, যাকে ধাক্কা দিয়ে তার ফিয়ন্সে ইয়ান লিনের বোন জিলির কাছে যায় এবং তাকে বলে, তুমি কি ঠিক আছো? তুমি চিন্তা করো না, আমি থাকতে তোমার কিছুই হবে না। লিন মনে মনে বলছিল, তার মানে আমার ফিয়ন্সে আমাকে বিয়ে করতে রাজি হয়েছে শুধুমাত্র এই জন্য যাতে আমি সারা জীবন জিলিকে রক্ত দিয়ে যেতে পারি। সে আমাকে ভালোবাসে না, তবুও জিলির জন্য আমাকে বিয়ে করতে রাজি আছে। এতটাই ভালোবাসে সে জিলিকে। ঠিক আছে, এই পৃথিবীতে যেহেতু কেউ আমাকে ভালোবাসে না, তাহলে এখন থেকে আমি নিজেকেই নিজে ভালোবাসবো। এরপর আমরা এদের সবাইকে একসঙ্গে খাবার খেতে দেখি। ইয়ান লিনকে একটা খাবার দেয়। লিন মনে মনে বলছিল, আমার ফিয়ন্সে এটাও জানে না যে আমার সি ফুডে অ্যালার্জি আছে। জিলি এটা দেখে নাটক করে বলতে থাকে, আমার শরীর খুব খারাপ, কিছুদিন যাবৎ আমার ভীষণ দুর্বল লাগছে। আমি হয়তো লিন আর ইয়ানের বিয়েটা দেখতে পারবো না, তার চেয়ে বরং বিয়েটা পিছিয়ে দেওয়া হোক, আমি আর একটু সুস্থ হই। জিলির মা বলে, মন খারাপ করো না, বিয়ে পিছিয়ে দেওয়া হবে। জিলির বাবা বলতে থাকে, হ্যাঁ, বিয়ে পিছিয়ে দিলেই ভালো। ইয়ান লিনকে জিজ্ঞেস করে, তুমি কি বলো? লিন বলে, তোমাদের যা ভালো হয় করো, আমার তাতে কোনো অসুবিধা নেই। সে মনে মনে বলছিল, বিয়েটাই হবে না। লিন বলে, আমার খাওয়া শেষ। এই বলে সে উঠে যেতে চাইলে জিলি ভীষণ খুশি হয়। এরপর ইয়ান বলতে থাকে, জিলি, তুমি তো বাইরে ঘুরতে যেতে চেয়েছিলে, বিয়ে যেহেতু পিছিয়ে গেছে তাহলে চলো আমরা বাইরে থেকে ঘুরে আসি। জিলি এতে ভীষণ খুশি হয়। সে বলে, তাহলে আমরা পুরো পরিবার একসঙ্গে ঘুরতে যাব। ইয়ান লিনকে বলে, তুমি মাত্রই রক্ত দিয়েছো, তুমি অসুস্থ, তুমি বরং বাড়িতে বসে রেস্ট নাও, ঠিক আছে? লিন মনে মনে বলছিল, তাই তো, আমি তো আর তোমাদের পরিবারের মধ্যে পড়ি না। একদিন পর রাতের বেলা লিন পেইন্টিং করছিল, তখন জিলির SMS আসে। সে বলে, লিন দেখো, বাবা মা আমাকে অনেকগুলো উপহার কিনে দিয়েছে, তুমি তো আসোনি, নাহলে তোমাকেও কিনে দিত। ভাইয়া আমার অনেক সুন্দর সুন্দর ছবি তুলে দিয়েছে, আর ইয়ান, সে তো আমাকে একটা স্পিড বোট উপহার দিয়েছে, বেগুনি রঙের। লিন ছবিগুলো দেখে মনে মনে বলছিল, আর মাত্র 5 দিন, এরপরই আমি এখান থেকে চিরতরে মুক্তি নিয়ে চলে যাব। তখনই তার মনে পড়ে, আগের জন্মে এই সময়ে বাড়িতে এক চোর এসেছিল, বাড়ির সকল গয়না নিয়ে যায়, এমনকি তার সকল পেন্টিংও নষ্ট করে দিয়ে যায়। তার এই কথায় আমরা বুঝতে পারি লিন পুনর্জন্ম পেয়েছে। বর্তমানে সে পুলিশে ফোন করে, তবে সে যখন নিচে তাকায় তখন দেখা যায় অলরেডি চোর এসেছে। সে তার অনেক মূল্যবান একটা পেন্টিং নষ্ট করে দিতে চাইছে। লিন দৌড়ে গিয়ে তার সঙ্গে কারাকারি করতে শুরু করে। এতে চোরের চাকুর একটা আঘাত তার হাতে লেগে যায়। তখনই পুলিশের শব্দ শোনা যায়। লিন ছবিটার উপর অজ্ঞান হয়ে পড়ে যায়। এরপর লিন ছবিটাকে দেখছিল, তখন তার বাড়ির মানুষ ফিরে আসে। তার মা বলে, তুমি একা ওই গুন্ডাটাকে ধরেছ? তার বাবা বলে, তুমি এত সাহস কোথায় পাও? তুমি জানো এসব গুন্ডারা কত খারাপ হয়? তোমার নিজের জীবনের কোনো মূল্য নেই? তার ভাই বলে, বাড়িতে চোর এসেছে, আমাদেরকে ফোন না করে একা একা সবকিছু সামলাতে গেছো। ইয়ান এসে বলে, তুমি হাতে ব্যথা পেয়েছো, তাহলে হসপিটালে কেন যাওনি? এত বড় একটা সমস্যা হয়েছে, তুমি আমাদেরকে ফোন করবে না? লিন বলে, আমি তোমাদেরকে ফোন করলেই কি তোমরা আসতে? তার মা বলে, অবশ্যই আসতাম। লিন তখন বলতে থাকে, আগের জন্মে আমি তোমাদেরকে 30টা ফোন করেছিলাম, তোমরা কেউ আমার ফোন তোলোনি। উল্টো ওই গুন্ডা টের পেয়ে গিয়েছিল, সে আমাকে প্রায় মেরেই ফেলেছিল। পরে আমি জানতে পারি তোমরা সবাই মিলে জিলির সঙ্গে ফায়ার ওয়ার্কস দেখছিলে। ইয়ান মনে মনে বলতে থাকে, লিনের কি হয়েছে? আগে এরকম হলে এতক্ষণে কান্না করে ভাসিয়ে ফেলতো, এখন একদম শান্ত হয়ে বসে আছে, মনে হচ্ছে যেন কিছুই হয়নি। তখনই তার ভাই তার ঘর থেকে একটা লাগেজ নিয়ে আসে। সে বলে, তুমি জামা কাপড় গোছাচ্ছ কেন? তুমি কোথায় যাচ্ছ? লিন বলে, দেখলাম তোমরা সবাই ঘুরতে গেছো, তাই ভাবলাম আমিও না হয় অন্য কোথাও থেকে ঘুরে আসি। লিনের মা বলে, এর মানে কি? তোমাকে আমি বলেছি না তুমি সবসময় জিলির সাথে সাথে থাকবে? তার বাবা বলে, তাই তো, হঠাৎ করে যদি জিলির রক্তের প্রয়োজন হয় তখন আমরা তোমাকে কোথায় পাবো? ভুলে যেও না, তোমাকে আমরা জন্মই দিয়েছি শুধুমাত্র জিলির কারণে। ইয়ান বলে, তোমার যদি বাইরে ঘুরতে ইচ্ছে হয় তুমি আমাদের সঙ্গে গেলেই তো পারতে, একা একা ঘোরা কি সেফ নাকি? লিন বলে, ঠিক আছে, আমি এরপর থেকে তোমাদের কথা শুনবো। সে তার লাগেজটা নিয়ে সেখান থেকে চলে যায়। তার কাটা আঘাত থেকে রক্ত পড়ছিল, তবে এটা দেখার মতো সময় কারণেই। পরদিন ছিল জিলির জন্মদিন, সবাই মিলে তার জন্মদিনের অনুষ্ঠান করছিল। তখন সেখানে লিন চলে আসে। সে মনে মনে বলছিল, সব কিছু গোলাপি রঙের, কারণ গোলাপি রং জিলির খুব পছন্দের। সে মনে করে ছোটবেলায় তার মা তাকে বলতো, তোমার আর জিলির জন্মদিন একই দিনে,
তাই 2টা কেক কেনার কোনো প্রয়োজন নেই। এরপর জিলি তার মায়ের গিফট পায়। পরে ইয়ান এসে তাকে একটা গিফট দেয়, আর একটা ছোট গিফট সে লিনকে দেয়। জিলি সেটা খুললে দেখতে পায় এখানে একটা নেকলেস রয়েছে। তার ভাই কেভিন বলে, এটার তো অনেক দাম, $20 মিলিয়ন। একমাত্র আমাদের ইয়ান ভাইয়ার পক্ষেই এত দামি জিনিস কেনা সম্ভব। লিন খুললে দেখতে পায় সেখানে ওই নেকলেসের সঙ্গে ফ্রি একটা ব্রেসলেট ছিল। কেভিন বলে, এটা তো ফ্রি গিফট, তোমার সঙ্গে এটা ভালোই মানিয়েছে। লিন বলে, আর 3 দিন। এরপর সে ওই গিফটটা ফেলে দিয়ে লাথি মেরে সেটাকে দূরে সরিয়ে দেয়। একটু পর জিলি বলতে থাকে, আজ গাড়ি আমি চালাবো। সে গাড়িতে উঠেই গাড়ি চালিয়ে এসে লিনকে ধাক্কা মেরে ফেলে দেয়। সবাই দৌড়ে তার কাছে আসে। জিলি বলতে থাকে, আমি ইচ্ছে করে করিনি, আমি ইচ্ছে করে কিছুই করিনি। হসপিটালে লিন চোখ মেলে তাকায়। তখন সে বাইরে শুনতে পায় ডাক্তার তার পরিবারকে বলছে, রোগীর অনেক রক্ত গেছে, এই রক্ত আমাদের হসপিটালে নেই, আপনাদের বড় মেয়ের সঙ্গে তার রক্তের মিল রয়েছে, কেন তাকে রক্ত দিতে দিচ্ছেন না? তার পরিবার বলতে থাকে, না না, জিলি রক্ত দিতে পারবে না, ও এমনিতেই অনেক অসুস্থ। ইয়ানও বলে, হ্যাঁ, ও নিজেই অসুস্থ, ও আবার কাকে রক্ত দেবে? লিন মনে মনে বলছিল, ছোট থেকে এই পর্যন্ত জিলির যখনই রক্তের প্রয়োজন হয়েছে সবাই আমার কাছ থেকে নিয়ে গেছে, আমাকে জিজ্ঞেস না করেই তারা আমাকে হসপিটালে নিয়ে এসেছে, আর এখন যখন আমার প্রয়োজন তখন একবারও তার রক্ত আমাকে দিতে পারবে না। এরপর সে অজ্ঞান হয়ে যায়। যখন তার জ্ঞান ফেরে তখন সে সামনে ইয়ানকে দেখতে পায়। ইয়ান বলে, অবশেষে তুমি উঠলে, আমি তো চিন্তায় প্রায় মরেই যাচ্ছিলাম। তবে লিন তো গতকাল রাতের কথাগুলো শুনেছে, তাই সে অন্যদিকে ঘোরে। ইয়ান বলে, ঠিক আছে, তুমি রেস্ট নাও, আমি আগামীকাল তোমাকে নিতে আসব। এরপর একজন নার্স এসে লিনকে বলে, আপনার পরিবার আসলেই অনেক অদ্ভুত, আপনার এত রক্তের প্রয়োজন ছিল অথচ আপনার বড় বোনকে তারা রক্ত দিতেই দিল না। লিন বলে, তাহলে আমাকে রক্ত কে দিয়েছিল? নার্স বলে, হঠাৎ করে একজন লোক এসে বলে সে নাকি রক্ত দান করতে চায়, তার রক্তের গ্রুপ আর আপনার গ্রুপ একই ছিল, তাই তার রক্ত দিয়েই আপনাকে বাঁচানো হয়েছে, তার নাম লিশান। লিন মনে মনে বলছিল, একটা অপরিচিত মানুষও আমার পরিবারের থেকে ভালো। নার্স বলে, আচ্ছা, আপনি কি তাদের পালিত সন্তান? এইমাত্র যে আপনার কাছে বসেছিল সে নিশ্চয়ই আপনার দুলাভাই, তাই না? লিন হেসে বলে, হ্যাঁ, আমার দুলাভাই। এরপর লিন যখন ডিসচার্জ হয়ে যাচ্ছিল তখন ইয়ান তাকে নিতে আসে। তবে হঠাৎ সে ফোনে কিছু একটা দেখে বলে, তুমি একটা ক্যাব নিয়ে চলে যাও, আমার অফিসে কিছু সমস্যা হয়েছে। সে তাড়াতাড়ি সেখান থেকে চলে যায়। লিন দেখতে পায় জিলি সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছে, আজ পার্কে আমার সঙ্গে একটা হ্যান্ডসাম ছেলের দেখা হয়েছে, ভাইয়াটা অনেক ভালো, আমি কি তার নাম্বার রেখে দেব? লিন বুঝতে পারে এই কারণেই ইয়ান দৌড়ে সেখানে চলে গেছে। এরপর সে একটা ট্যাক্সি নিয়ে বলতে থাকে, আমাকে এখনই পুলিশ স্টেশনে নিয়ে যান। লিন যখন বাড়িতে আসে তখন তার মা তাকে বকা দিয়ে বলে, তুমি কি করতে চাইছো? জিলি কি ওই দিন ইচ্ছে করে তোমার অ্যাক্সিডেন্ট করেছিল নাকি? কেভিন বলে, তাই তো, তোমার কি হয়েছে, একটু সামান্য আঘাতই তো পেয়েছো। তার বাবা বলে, এই জন্য তুমি ওর নামে কেস করবে? লিন মনে মনে বলছিল, তাই তো, আমার সামান্য একটু আঘাত লেগেছে, আমার আঘাত জিলির চোখের পানির কাছে কিছুই না। সে তখন বলে, হ্যাঁ, আমি কেস করেছি, তখন আপনারা কি করতে চান? জিলির বাবা বলে, এত বড় সাহস, কেভিন ওকে ধর, আজ ওকে একটা শিক্ষা দিতেই হবে। কেভিন তাকে ধরে রাখে। তার বাবা তখন একটা চাবুক দিয়ে তাকে মারতে শুরু করে। তার মা বলে, বেশি করে মারো, আগে যদি জানতাম আমি ওকে জন্মই দিতাম না। লিন তখন তার বাবার দিকে তাকায়। সে বলতে থাকে, আমি কি সত্যিই আপনাদের মেয়ে? আপনারা আমার ব্যাপারে কি জানেন? আমার কি পছন্দ, কোন রং পছন্দ, কোন খাবারে অ্যালার্জি, কোন জিনিসে আমি ভয় পাই, কোনো কিছু আপনারা জানেন? একই দিনে আমাদের জন্মদিন, কোনো দিন আমাকে একটা উপহার কিনে দিয়েছেন? যদি আমি পারতাম আমি কোনো দিনও এই পৃথিবীতে আসতাম না, কারণ এই পৃথিবীতে আমাকে কেউ ভালোবাসে না। তখন ইয়ান এসে তাকে উঠায়। সে বলে, তুমি এই কথা কেন বলছো? আমি তো তোমাকে ভালোবাসি। লিন কোনো কথা না বলে চলে যেতে থাকলে ইয়ান তাকে ডাক দেয়। তবে তখন জিলি বলে, আমার প্রচণ্ড মাথা ব্যথা করছে। পুরো পরিবার তখন তার কাছে চলে আসে। এরপর লিন একা শুয়েছিল, তখন তার কাছে একটা ফোন কল আসে। সেখানে বলা হয়, ম্যাডাম, আপনার নামে আইল্যান্ডে একটা অ্যাপার্টমেন্ট কেনা হয়েছে, আপনি যে কোনো সময় এখানে চলে আসতে পারেন। তখনই ইয়ান এসে বলে, তুমি কোথায় যাচ্ছ? সে বলে, কোথাও না। ইয়ান বলে, কিছুদিন আগে তুমি যে একটা পেইন্টিং এঁকেছিলে সেটা একটা পুরস্কার জিতেছে। লিন এতে ভীষণ খুশি ছিল। যখন সে নিচে নেমে আসে তখন জিলি বলতে থাকে, অভিনন্দন, আমরা পুরো পরিবার একসাথে মিলে যাব তোমার জন্য সেলিব্রেট করতে।
লিন বলে পুরো পরিবার একসাথে যাব। জিলি বলে অবশ্যই, তুমি আমার বোন, তুমি এত বড় একটা পুরস্কার পাবে, আমরা সবাই একসাথে দেখব না? আমার ভাগ্য খারাপ, আমি পেন্টিং শিখতে পারিনি। তবে তুমি আর আমি তো বোন, যেটা তোমার সেটা তো আমারই, তাই না? এরপর অ্যাওয়ার্ড সেরেমনি দেখানো হয়। লিন মনে মনে বলছিল, আগের জন্মে আমি এই পুরস্কার পাইনি, এই জন্মে কি তাহলে সবকিছু বদলাতে শুরু করেছে? তখনই উপস্থাপক বলে পুরস্কার নিতে আসবে আমাদের সবার প্রিয় জিলি ম্যাডাম। জিলি উঠে স্টেজে চলে যায়। আশেপাশে মানুষজন বলতে থাকে, জিলিটা আবার কে? আমরা তো সবসময় শুনেছি পেন্টিং এঁকেছে লিন নামের একটা মেয়ে। লিন উঠতে চাইলে তার ভাই তার হাত ধরে রাখে। সে বলে, জিলির এই পুরস্কারটা পছন্দ হয়েছে। এই পুরস্কারটা তাকে দেওয়ার জন্য ইয়ান অনেকগুলো টাকা খরচ করে এই ডিপার্টমেন্টের সঙ্গে কথা বলে তোমার নামের জায়গায় জিলির নাম দিয়েছে। আর এখন থেকে তুমি তোমার সকল পেন্টিং জিলির নামেই পাবলিশ করবে। জিলির মা বলে, হ্যাঁ, এটাই ভালো হবে। জিলির বাবা বলে, তোমার বড় বোনের শরীর সবসময় খারাপ থাকে, ছোট বোন হিসেবে এইটুকু তোমার দায়িত্ব। এরপর জিলিকে অ্যাওয়ার্ড দেওয়া হয়। সে ভীষণ খুশি ছিল। সে বলে, এই জন্য আমি আমার পুরো পরিবারকে ধন্যবাদ জানাচ্ছি। আমি আরও একজনকে ধন্যবাদ জানাতে চাই, যে আমার কাছে খুবই ইম্পর্টেন্ট। সে হলো ইয়ান। লিন বাড়িতে এসে নিজের সকল জিনিসপত্র এবং সকল পেন্টিং নিয়ে তাদের কাছে যায়, আর সেগুলো সব ছড়িয়ে দেয়। জিলি বলে, তুমি এসব কি করছো? লিন বলে, ওরা বলল এখন থেকে আমার সব পেন্টিং নাকি তোমাকে দিয়ে দেব। আমি আগেই দিয়ে দিলাম। তার মা বলে, তুমি এখন কি কাহিনী করছো? সে বলে, কাহিনী করছি না তো, আপনারা যা বলেছেন আমি শুধু সেটাই করছি। পেন্টিং না, আমি আমার সব জিনিস ওকে দিয়ে দিচ্ছি। বাবা, মা, ভাইয়া, ইয়ান সবাইকে আমি তোমাকে দিয়ে দিলাম। জিলি বলে, তুমি এমন করো না, আমি জানি তোমার ভালো লাগছে না। লিন বলে, তুমি তো খুশি, এটাতেই যথেষ্ট। আজকের পর থেকে এই পরিবারের সঙ্গে আমার আর কোনো সম্পর্ক নেই। এই বলে সে ঘরে চলে যায়। এরপর জিলির মা বলতে থাকে, ইদানিং শুধু রাগ বেড়েই যাচ্ছে। সামান্য একটা পুরস্কারই তো, এটার জন্য এত রাগ করার কি আছে? তার বাবা বলে, তাই তো, মনে হয় যেন আমরা ওকে কিছুই দিই না। ইয়ান বলে, এত রাগ করো না, নিচে এসে কিছু খেয়ে যাও। কেভিন বলে, তুমি ওকে বাদ দাও, ওর খিদা লাগলে এমনিতেই চলে আসবে। পরদিন লিন একটা ডায়েরিতে লেখে, আমি এখন থেকে আর এই পরিবারের কেউ না। আমাকে জন্ম দেওয়া আর খাওয়ানো পরানোর ঋণ আমি আপনাদের বড় মেয়েকে রক্ত দিয়ে দিয়ে পরিশোধ করে দিয়েছি। আজ থেকে আমার আর এই পরিবারের সঙ্গে কোনো সম্পর্ক নেই। এরপর সে নিজের হাতের একটা রিং দেখে। তার মনে পড়ে ইয়ান তাকে এটা দিয়েছিল। সে বলেছিল, এটা পরা মানেই তুমি আমার ফিয়ন্সে আর ভবিষ্যতের আমাদের পরিবারের একমাত্র কর্তি। বর্তমানে লিন হেসে বলে, কর্তি? আমি আর তোমার কর্তি হতে চাই না। সে ওই আংটিটা খুলে রাখে। তখনই তাদের পরিবারের গ্রুপ চ্যাটে SMS আসে। তার ভাই লিখেছে, জিলি সিঁড়ি থেকে পড়ে গিয়ে হাতে খুব ব্যথা পেয়েছে, এখনই তাড়াতাড়ি হসপিটালে চলে আসো, হয়তো ওর রক্ত লাগবে। তার মা লিখেছে, আমি তোমাকে 30 মিনিট সময় দিচ্ছি, এর মধ্যে হসপিটালে চলে আসো। তার বাবা লিখেছে, তাড়াতাড়ি করো, নইলে আমি কিন্তু তোমাকে আর পরিচয় দেব না। লিন ফোনের সিমটা খুলে ফেলে দেয়। এরপর সেখান থেকে চলে যায়। একটু পর তার পরিবারের সবাই এসে হাজির হয়। তারা তখন ওই ডায়েরিটা দেখতে পায়। লিনের বাবা বলতে থাকে, কত নাটক করতে পারে, আমাদের পরিবার ছাড়া ও যাবে কোথায়, ওকে খাওয়াবে কে? কিছুদিন পর এমনিতেই ফিরে আসবে। তার মা বলতে থাকে, যাবে তো ঠিক আছে, কিন্তু এখন জিলি অসুস্থ, এখন যাওয়ার কি প্রয়োজন ছিল? জিলির যদি কিছু হয় আমি ওকে কোনোদিন ক্ষমা করব না। এরপর তারা হসপিটালের উদ্দেশ্যে বেরিয়ে যায়। ইয়ান বলতে থাকে, লিন কি সত্যিই ফিরে আসবে? অবশ্যই ফিরে আসবে, আমাদের এখনো বিয়ে বাকি রয়েছে। ও আমাকে এত ভালোবাসে, ও আমাকে ছেড়ে কোথায় যাবে? সেও এরপর জিলিকে দেখার জন্য চলে যায়। অন্যদিকে জিলি হসপিটালে বসে তার বান্ধবীর সঙ্গে কথা বলছিল। সে বলতে থাকে, ওই বদমাশ মেয়েটা অবশেষে বাড়ি ছেড়ে গেল। ওকে বাড়ি থেকে পাঠানোর জন্য আমি যে কত কিছু করেছি তার কোনো হিসাব নেই। কিছুদিন আগে আমি তো ওকে হসপিটালেও পাঠিয়েছিলাম, তারপরেও ও গেল না। এবার সিঁড়ি থেকে পড়ে যাওয়ার নাটক করেছি, অজ্ঞান হওয়ার নাটকও করেছি। তখনই তার পরিবার দরজার বাইরে চলে আসে। জিলি বলছিল, অবশেষে ও বাড়ি ছেড়ে চলে গেছে, এবার আমার পরিবারের ভালোবাসা শুধুমাত্র আমি একাই পাবো, আমাকে আর অসুস্থ হওয়ার নাটক করতে হবে না। তখনই এরা সবাই ভেতরে চলে আসে। জিলি তাড়াতাড়ি উঠে তাদের কাছে ক্ষমা চাইতে শুরু করে। সে বলতে থাকে, মা, আমি আসলে অনেক ভয় পেয়ে গিয়েছিলাম, একদিন হয়তো লিনের কারণে তোমরা আমাকে আর ভালোবাসবে না। তার বাবা বলে, এজন্য নাটক করার কি প্রয়োজন ছিল? তুমি তো নিজের চোখেই দেখো আমরা ওর সঙ্গে কিরকম ব্যবহার করি। তার ভাই বলে, তোমার পড়ে যাওয়ার কথা শুনে আমার আত্মা বেরিয়ে গিয়েছিল। জিলি বলে, ভাইয়া তুমি কি ভুলে গেছো?
ওইবার ভূমিকম্পের সময় আমি তোমাকে বাঁচিয়েছিলাম। বাবা মা, তোমাদের ঠিকমতো ঘুম হয় না, তাই তোমাদের ঘুম ভালো হওয়ার জন্য আমি প্রতিদিন তোমাদের জন্য অ্যারোমা সুগন্ধি জ্বালাতাম। ইয়ান, তুমি তো বলেছিলে আমার সাদা ড্রেস পরে নাচ করা তোমার খুবই পছন্দ। ইয়ান বলে, তুমি যাই বলো না কেন, এবার তুমি যেটা করেছো সেটা অন্যায় করেছো। জিলি বলে, আমি জানি আমি অন্যায় করেছি, কিন্তু আমি সত্যি ওকে একটা শিক্ষা দিতে চেয়েছিলাম, কারণ ইদানিং ও আমার সঙ্গে খুবই খারাপ ব্যবহার করছে। আমি ভয় পাচ্ছিলাম আমার সঙ্গে রাগ করে ও যদি তোমাদের সঙ্গেও খারাপ ব্যবহার করে, তোমাদের কোনো ক্ষতি করে। এগুলো বলে সে কাশতে শুরু করে। তখন তারা বলতে থাকে, আচ্ছা ঠিক আছে, এটা নিয়ে এত চিন্তা করো না, মানুষ মাত্রই ভুল করে। জিলি ইয়ানের কাছে এসে বলে, তুমি কি আমাকে ক্ষমা করবে না? সে বলে, অবশ্যই করব, তবে তুমি কিন্তু লিনের সঙ্গে এটা সত্যিই অন্যায় করেছো। ও যখন ফিরে আসবে তখন তার কাছে ক্ষমা চেও। জিলি আবারও অসুস্থতার নাটক করে। সে বলে, আমি সুস্থ হলেই তোমার সঙ্গে গিয়ে লিনকে খুঁজবো। এখন কি তুমি আমাকে একটু বিছানায় শুইয়ে দিতে পারবে? আমার অনেক ক্লান্ত লাগছে। ইয়ান এরপর তাকে কোলে করে নিয়ে বিছানায় শুইয়ে দেয়। জিলি মনে মনে বলছিল, এইসব বোকাদের মানানো কোনো ব্যাপারই না। এরপর ইয়ান ওই আংটিটা নিয়ে বসেছিল। সে লিনের কথা ভাবছিল। লিন আংটিটা পরে বলেছিল, আমি সারা জীবন এটাকে যত্ন করে রাখবো। বর্তমানে ইয়ান বলে, ও আমাকে এত ভালোবাসে, হঠাৎ করে কি করে চলে গেল? আমার মনে হচ্ছে ও হার্ট টু গেট করছে। 2 দিন পর সে আবারও লিনেদের বাড়িতে আসে। একজন মেইডকে জিজ্ঞেস করে যে বাড়ির সবাই কোথায়। মেইড বলে, সবাই মিলে জিলিকে নিয়ে ঘুরতে বেরিয়েছে। ইয়ান বলে, আর লিন, সে ফিরে আসেনি? মেইড বলে, না, সে এখনো ফিরে আসেনি। স্যার, আমি আপনাকে কিছু কথা বলতে চাই, যদিও আমার বলা উচিত না, তবে আমার মনে হয় আপনার জেনে রাখা ভালো। আমাদের লিন ম্যাডাম আপনাকে সত্যিই অনেক ভালোবাসে। গত বছর যখন আপনি অসুস্থ ছিলেন, সে আপনার সুস্থতার জন্য তুষারের রাতে 100 সিঁড়ি বেয়ে টেম্পলে উঠেছে। সারা রাত প্রার্থনা করে সে বাড়িতে ফিরেছে। তার হাঁটুর অবস্থা খুবই খারাপ ছিল। আমি যখন বলেছি, ম্যাডাম আপনি এসব কেন করছেন, সে বলেছে, শুধুমাত্র ইয়ান ভালো থাকলেই আমি খুশি। আপনার গ্যাস্ট্রিকের সমস্যা বলে ম্যাডাম নিজের হাতে রান্না শিখেছে, এমন সব রান্না শিখেছে যেগুলোতে গ্যাস্ট্রিক বাড়ে না। স্যার, সত্যিই যদি ম্যাডাম ফিরে আসে তাহলে অন্তত তার সঙ্গে আরেকটু ভালো ব্যবহার করবেন। ইয়ান এরপর লিনের ঘরে আসে। তখন সেখানে সে একটা ছবি দেখতে পায়, যেখানে লিন তার আর নিজের দুটো আলাদা আলাদা ছবিকে ফ্রেমবন্দি করেছে। ইয়ান বলতে থাকে, ওর আর আমার একসঙ্গে একটা ছবিও নেই। এরপর সে লিনের একটা ডায়েরি পায়, যেখানে লিন প্রত্যেকটা রেসিপি লিখে রেখেছে যেগুলো সে ইয়ানের জন্য শিখেছে। এরপর সে একটা প্রার্থনার ছোট ব্যাগ পায়। সেটা খুললে তার ভেতর থেকে ছোট ছোট চিরকুট বের হয়, যার একটার মধ্যে লেখা ছিল, উপরওয়ালা, আমার সব জনমের আয়ু তুমি ইয়ান ভাইয়াকে দিয়ে দাও, তার গ্যাস্ট্রিক ভালো করে দাও, তাকে একদম সুস্থ বানিয়ে দাও, সে যা চায় তার মনের ইচ্ছা পূরণ করে দাও। যদি কোনোদিন আমরা এক নাও হতে পারি, তাতেও আমার কোনো দুঃখ নেই, তবে তুমি তাকে ভালো রেখো। তখন ইয়ানের একটা সাদা ড্রেসের উপর নজর পড়ে। তার মনে পড়ে যায় 6 বছর আগে সে সুইমিং পুলে ডুবে যাচ্ছিল। তখন একটা মেয়ে এসে তাকে বাঁচিয়েছিল, যে মেয়েটা সাদা রঙের ড্রেস পরা ছিল। এরপর একদিন সে জিলিকে সাদা রঙের ড্রেস পরে ডান্স করতে দেখে। সে মনে করে জিলিই হয়তো ওই দিন তাকে বাঁচিয়েছিল। বর্তমানে সে মনে মনে বলছিল, তার মানে আমি শুরু থেকেই ভুল মানুষটাকে ভালোবেসে এসেছি। আমি মনে করেছিলাম জিলি আমাকে বাঁচিয়েছে, তাই আমি ওর সঙ্গে সবসময় ভালো ব্যবহার করতাম, ওকে সব জিনিস দিতে চাইতাম। তার মানে শুরু থেকেই আমি ভুল ছিলাম। এরপর সে কান্না করতে শুরু করে। একটু পর দেখা যায় সে অনেক বেশি ড্রিঙ্ক করছে। তখন সেখানে জিলি আসে। সে বলে, ইয়ান তোমার কি হয়েছে, চলো আমি তোমাকে ভেতরে নিয়ে যাই। তবে ইয়ান তাকে ধাক্কা দেয়। সে বলে, তুমি লিনের কি করেছো, তাকে আমার কাছে ফিরিয়ে এনে দাও। জিলি বলে, ও তোমার কাছে কেন আসবে, ও কি তোমার সঙ্গে থাকার যোগ্য? ইয়ান তার হাত ধরে বলে, ও আমার ফিয়ন্সে, ও আমার ভালোবাসার মানুষ। এই বলে সে তাকে ধাক্কা দেয়। জিলি বলতে থাকে, তুমি কি পাগল হয়ে গেছো নাকি? তুমি ওকে বিয়ে করতে রাজি হয়েছিলে যাতে ও সবসময় আমাকে রক্ত দিতে পারে। তুমি তো আমাকে ভালোবাসো। ইয়ান বলে, আমিও ভাবতাম যে আমি তোমাকে ভালোবাসি, কিন্তু লিন চলে যাওয়ার পর আমি বুঝতে পেরেছি আমি আসলে অনেক আগেই লিনকে ভালোবেসে ফেলেছি। জিলি উঠে বলে, দেখো, আমি তোমার পছন্দের সাদা জামাটা গায়ে দিয়েছি। তুমি তো আমার এই জামাটা পছন্দ করো, তাই না? আমি তোমার জন্য ডান্স করছি। ইয়ান বলে, তুমি কি জানো লিনেরও এরকমই একটা জামা রয়েছে? সে বলে, জামা থাকলেই কি, ও কি নাচতে পারে নাকি? সে তার কাছে এসে তাকে কিস করতে যায়। তবে ইয়ান তাকে ধাক্কা দিয়ে বলে, 6 বছর আগে যখন আমি পানিতে পড়ে গিয়েছিলাম তখন আমাকে কে বাঁচিয়েছিল? জিলি ভয়ে ভয়ে বলে, আমি বাঁচিয়েছিলাম।
ইয়ান বলে, তাই নাকি? এই বলে সে সেখান থেকে উঠে চলে যায়। জিলি বলতে থাকে, লিন, আমার জিনিস আমি তোমাকে নিতে দেবো না। এরপরে এরা সবাই একসঙ্গে বসেছিল। লিনের বাবা বলতে থাকে, কতদিন হয়ে গেছে, লিন এখনো কেন ফিরে আসছে না? তার মা বলে, ওকে সত্যি আমাদের সঙ্গে সম্পর্ক শেষ করে দিতে চাইছে নাকি? কেভিন বলে, অসম্ভব, আমাদের বাড়ি টাকা পয়সা ছাড়া ও যাবে কোথায়? তখনই লিনের বাবার অ্যাসিস্ট্যান্ট এসে বলে, স্যার, লিন ম্যাডাম কোম্পানিতে কোনো টাকা ডিপোজিট করেনি। লিনের বাবা বলতে থাকে, এটা কিভাবে সম্ভব? এতগুলো বছরে ও কোনোদিন আমার কথা অমান্য করেনি। জিলি বলে, আমি বুঝতে পেরেছি, ও এবার আমাদের পেছন থেকে আঘাত করতে চাইছে। কেভিন বলে, আর আমি কি না ওর সঙ্গে আর একটু ভালো করে ব্যবহার করার চিন্তা করছিলাম। ইয়ান বলে, আপনারা কি বলছেন? আমি কেন কিছুই বুঝতে পারছি না। লিনের বাবা বলে, আসলে আমাদের লেন গ্রুপের কিছু সমস্যা হয়েছে। ইদানিং আমার কিছু টাকার প্রয়োজন, তাই আমি লিনকে বলেছিলাম তুমি এঙ্গেজমেন্ট হিসেবে তাকে যে টাকাগুলো দিয়েছিলে সেগুলো যেন সে কোম্পানিতে দিয়ে দেয়, কিন্তু ও নাকি টাকা দেয়নি। ও হয়তো ওই টাকা নিয়েই পালিয়ে গেছে। ইয়ান বলতে থাকে, অসম্ভব, ও কোনো লোভী মানুষ নয়। জিলি বলে, ইয়ান, আমি জানি তুমি ওকে পছন্দ করো, ওর জন্য তোমার হয়তো খারাপ লাগছে। আমিও প্রথমে এসব বিশ্বাস করতে চাইনি, তবে দেখো, ও সব টাকা নিয়ে পালিয়ে গেছে। ও কয়েকদিন ধরে বিভিন্ন হোটেলে থাকছে। আমি এতদিন এই কথাগুলো তোমাকে বলিনি, কারণ ও হাজার হলেও আমার বোন, আমি ওর রেপুটেশন নষ্ট করতে চাইনি। তোমার টাকা নিয়ে ও নিজের ইচ্ছে মতো খরচ করছে, পছন্দের জিনিস কিনছে, লাক্সারিয়াস হোটেলে থাকছে। আমি তো আরও শুনেছি ও নাকি একটা ছেলেকেও রেখেছে। ইয়ান বলে, অসম্ভব, ও এই ধরনের মেয়েই না। কয়েকটা স্ক্রিনশটে কিছুই প্রমাণ হয় না। জিলি বলে, আমি জানতাম তুমি বিশ্বাস করবে না, তবে ও তোমাকে বিয়ের জন্য রাজি হয়েছে শুধুমাত্র তোমার টাকার জন্যই। আমি জানতাম ও আমাদের পরিবারের জন্য ভালো নয়, তাই আমি ওকে সরানোর জন্য অনেক কিছু করেছি। লিনের মা বলতে থাকে, ওর এত বড় সাহস, টাকা পয়সা নিয়ে পালিয়ে গেছে। কেভিন বলে, আমি এখনই পুলিশে ফোন করছি। ইয়ান বলে, তুমি কোনো পুলিশে ফোন করবে না। ও যদি এতই লোভী হতো তাহলে ও আমার আংটি কেন ফিরিয়ে দিয়ে গেল? তুমি জানো এই আংটির দাম কত? কেভিন বলে, আমি তো তোমার ভালোর জন্যই বলছি। পুলিশ ওকে ধরলে তুমি তোমার টাকা ফেরত পাবে। ইয়ান বলে, আমি ওকে খুঁজে আনবো, সমস্যা নেই। আর আঙ্কেল, আপনার কোম্পানিও আমি দেখে নিচ্ছি। এরপর আমরা লিশান নামে একটা ছেলেকে দেখি, যার নাম আমরা আগেও শুনেছি। সে লিনের কাছে কতগুলো ফল নিয়ে আসে। সে বলে, ম্যাডাম, এবার কাজ রেখে একটু ফলগুলো খেয়ে নিন। লিন বলে, আর একটুই বাকি আছে। লিশান বলে, সত্যি বলতে ওই দিন যদি তুমি আমাদেরকে না বাঁচাতে, আমাদের পুরো পরিবার শেষ হয়ে যেত। ওই দিন হঠাৎ করে কিভাবে যে আমাদের নৌকাটা ডুবে যেতে চাইলো আমি বুঝতেই পারলাম না। লিন বলে, এটা ভাগ্য। তুমি যেমন হসপিটালে গিয়েছিলে রক্ত দান করতে, সেখানে তোমার রক্তের কারণেই আমি বেঁচেছি, তেমনি তোমাদের প্রয়োজনের সময়ও আমি হঠাৎ করে উদয় হয়েছি। লিশান নাটক করে বলতে থাকে, হ্যাঁ, তুমি আমার নাম জানার পর আমার আইডি কার্ডটা 3 মিনিট পর্যন্ত দেখেছিলে। তুমি বারবার বলছিলে তুমিই তো সেই যে আমাকে রক্ত দিয়েছিলে। তবে ভালোই হয়েছে, তুমি আমাদের পরিবারকে বাঁচিয়েছ। আমার বাবা মা এখন তোমাকে নিজেদের মেয়ে মনে করছে। এরপর লিশান একটা ইনভিটেশন দিয়ে বলে, তোমার মাস্টার রিটায়ার করছে, তার রিটায়ারের অনুষ্ঠানে তুমি নিশ্চয়ই সেখানে যাবে। তবে তুমি চিন্তা করো না, রিটায়ারের পরেও সে তোমাকে সবকিছুই শেখাবে। লিন বলে, তুমি তো বলেছিলে তোমাদের পরিবার খুবই সাধারণ পরিবার, তাহলে তুমি প্যান মাস্টারকে কিভাবে চেনো? লিশান এর কোনো উত্তর দেয় না। এরপর তারা দুজন অনুষ্ঠানে যাচ্ছিল। লিশান বলে, শুনেছি তোমার নাকি একটা ফিয়ান্সে ছিল, সে দেখতে কেমন ছিল? সে কি আমার চাইতেও হ্যান্ডসাম ছিল? লিন তাকে দেখে বলে, তোমাদের দুজনের মধ্যে পার্থক্য হলো তুমি একটু কথা বেশি বলো। লিশান বলে, তাহলে বলো, তুমি কি এখনো তাকে মিস করো? লিন বলে, মিস? আমি ওর চেহারাই ভুলে যাচ্ছি। লিশান বলে, তাহলে হয়তো ও তোমাকে মিস করে। লিন বলে, ও আমাকে কেন মিস করবে? ওর পছন্দের মেয়ে তো ওর সাথেই আছে। তবে দেখা যায় ইয়ান লিনের ছবিটা দেখছিল। জিলি বলতে থাকে, ইয়ান, তুমি এখনো কেন এই মিথ্যাবাদীটার ছবি দেখছো? 6 মাস হয়ে গেছে। ও যদি সত্যিই তোমাকে ভালোবাসতো, ওকে একবারও তোমার সঙ্গে যোগাযোগ করতো না? কেভিন বলে, তাই তো, আমার তো মনে হয় এতদিনে ও কোনো সুগার ড্যাডি পেয়ে গেছে। আমাদেরকে তাড়াতাড়ি অনুষ্ঠানে পৌঁছাতে হবে। জিলি বলে, তাই তো, মিস্টার প্যানের সাহায্য আমাদের এখন খুবই প্রয়োজন, নয়তো আমাদের কোম্পানি একেবারে শেষ হয়ে যাবে। লিন, গেছে তো গেছে, সকল টাকা পয়সা নিয়ে চলে গেছে। ইয়ান মনে মনে বলছিল, লিন একবার আমাকে বলেছিল ও নাকি মিস্টার প্যানের ছাত্র হতে চায়। মিস্টার প্যান রিটায়ার করছে, এই কথা শুনে ও যদি এখানে আসে। এদিকে এরা এখানে পৌঁছে যায়। লিশান বলে, এই হোটেলেই অনুষ্ঠান হবে,
আজ রাতটা আমাদের এখানেই থাকতে হবে, অনুষ্ঠান কাল হবে। তারা ভেতরে যায়, এর মধ্যেই আবার এই দল চলে আসে। ইয়ানের মনে হতে থাকে সে যেন সামনে লিনকে দেখেছে, তবে একটু পরেই দেখতে পায় সেখানে কেউ নেই। এরপর ইয়ান নিজের ঘরে বসেছিল, তখন জিলি সেখানে ড্রাঙ্ক অবস্থায় আসে। ইয়ান তাকে দেখে সরে যায়। জিলি বলে, তুমি কেন সরে যাচ্ছ? তুমি কি আমাকে ঘৃণা করো? তুমি কি এখনো লিনের কথা ভাবো? তুমি তো আমাকে ভালোবাসো। আজ রাত আমি এখানেই থাকবো। ইয়ান বলে, নিজেকে একটু সামলাও, একটু লজ্জা শরম রেখো। আজ এই ঘরে তুমি থাকো, আমি চলে যাচ্ছি। সে চলে গেলে জিলি রাগে চিৎকার করতে শুরু করে। সে লিনের ছবিটাকে ভেঙে ফেলে। এরপর ইয়ান রিসিপশনে এসে জিজ্ঞেস করে, এখানে কি লিন নামের কেউ আছে? রিসিপশন বলে, হ্যাঁ একজন আছে। এদিকে এরা দুজন এক রুমে আসে। লিশান বলতে থাকে, তোমার মাস্টার তো খুবই কৃপণ, তোমার জন্য একটা রুম বুক করেছে। লিন বলে, তোমার জন্য তুমি অন্য একটা রুম দেখে নাও। লিশান বলে, কিন্তু অন্য রুম সব বুক হয়ে গেছে, এমনিতে এই খাটটা তো বড়ই, তাই না? লিন বলে, একদমই আজে বাজে কিছু ভেবো না, তুমি সোফায় শোবে। লিশান বলে, যদি ঘুমের মধ্যে হেঁটে আমি তোমার খাটে চলে আসি? লিন বলে, তাহলে লাথির চোটে তোমার ঘুম ভেঙে যাবে। সে তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। এরপর লিন শাওয়ার নিয়ে বের হলে বাইরে শব্দ শুনে দরজা খোলে। তখন সে দেখতে পায় ইয়ান এসেছে। সে বলে, আমি তোমার জন্য কি করতে পারি? ইয়ান বলে, তুমি জানো আমি এই 6 মাসে তোমাকে কোথায় না খুঁজেছি। লিন বলে, আমাকে খুঁজেছ, কিন্তু আমার নাম তো জিলি না। সে বলে, আমি জানি আমি ভুল করেছি, চলো বাড়িতে ফিরে চলো। লিন বলে, কোন বাড়িতে ফিরে যাব? যেই বাড়িতে আমার জিনিস সব জিলিকে দিয়ে দিতে হয় সেই বাড়িতে? ইয়ান বলে, আমি জানি আমি অনেক বড় অন্যায় করেছি, তুমি চলে যাওয়ার পর আমি বুঝতে পেরেছি আমি আসলে তোমাকে ভালোবাসি। লিন বলে, কি লাভ বলো, আমাদের মধ্যে এখন সবকিছু শেষ হয়ে গেছে। তখনই ভেতর থেকে লিশান বলতে থাকে, কে এসেছে? লিন, কার সাথে কথা বলছো? ইয়ান বলে, তোমার ঘরে কে আছে? লিন বলে, তোমার জানার কি দরকার, তোমার সঙ্গে আমার সম্পর্ক এমনিতেও শেষ। ইয়ান বলে, আমি তোমার ফিয়ন্সে, এই দেখো এই আংটিটাকে আমি এখনো যত্ন করে রেখে দিয়েছি, এটা পরে নাও আর আমার সঙ্গে ফিরে চলো। লিন সেই আংটিটা ফেলে দেয়। সে বলে, তুমি বলবে আর আমাকে তোমার সঙ্গে যেতে হবে? আমি তোমাকে আবার বলছি, আমি এখন আর তোমাকে ভালোবাসি না। এই বলে সে পা দিয়ে আংটিটাকে নষ্ট করে দেয়। পরে সে ভেতরে চলে যায়। ইয়ান তখন অনেক কান্না করতে থাকে। সে বলে, তুমি এই কথা কি করে বলতে পারো? তুমি অন্য একটা ছেলের সঙ্গে একসঙ্গে কি করে থাকতে পারো? জিলি আমাকে আগেই বলেছিল তুমি আমার টাকা নিয়ে অন্য একটা ছেলেকে রাখছো। আমি ওর কথা বিশ্বাস করিনি, কিন্তু এখন দেখছি সবই সত্যি। তাহলে হয়তো তুমি শুরু থেকেই আমাকে ভালোবাসোনি, তাই না? তুমি আমার সঙ্গে ছিলে শুধুমাত্র আমার টাকার জন্য। বেরিয়ে আসো, আমার কথার উত্তর দাও। তবে কেউ আসে না। সে কান্না করতে করতে নিচে বসে পড়ে। তখনই জিলির পুরো পরিবার সেখানে চলে আসে। তারা বলে, তুমি এরকম কেন করছো, কি হয়েছে? ইয়ান বলে, লিন এখানেই আছে, সে এই ঘরে আছে অন্য একটা ছেলের সঙ্গে। জিলি বলে, দেখেছো, আমি তো তোমাকে আগেই বলেছিলাম। জিলির মা বলতে থাকে, আমরা এরকম একটা মেয়ে কিভাবে জন্ম দিলাম? তার বাবা এখনই তাকে শাস্তি দিতে চাইলে জিলি বলে, না না, এখন কিছু বলো না, আমরা একটা গুরুত্বপূর্ণ কাজে মিস্টার প্যানের সঙ্গে দেখা করতে এসেছি। এখানে আমরা আমাদের পরিবারের কথা সবাইকে জানিয়ে লোক হাসাতে পারবো না। তারা বলতে থাকে, দেখেছো জিলি কত বুদ্ধিমতী। তারা চলে যেতে চাইলে জিলি হঠাৎ করে বলে, আমার পেটে অনেক ব্যথা করছে, আমি ওয়াশরুম থেকে আসছি, তোমরা আগে চলে যাও। সবাই চলে গেলে জিলি মনে মনে বলছিল, লিন, তোমার এত বড় সাহস, তুমি আবার ফিরে এসেছো। ঠিক আছে, এবার তোমার কাছ থেকে আমি সব কিছু কেড়ে নেব, তোমাকে পুরোপুরি শেষ করে দেব। এরপর পরদিন লিন অনুষ্ঠানে যাওয়ার জন্য তৈরি হয়। সে লিশানকে বলে, সত্যিই কি তুমি আমার সঙ্গে যাবে না? লিশান বলে, তুমি যাও, আমার একটু কাজ আছে। লিন বলে, কি কাজ? মনে হচ্ছে তুমি আমার কাছে কিছু লুকাচ্ছ। লিশান বলে, লুকাচ্ছি না, তোমাকে সারপ্রাইজ দেব, এই জন্য তোমাকে বলছি না। তুমি যাও, আমি একটু পরেই আসছি। লিন এরপরে চলে যায়। এরপর লিশান তার অ্যাসিস্ট্যান্টের কাছে আসে। অ্যাসিস্ট্যান্ট বলে, আপনি যা তদন্ত করতে বলেছিলেন আমরা তার সকল প্রমাণ পেয়ে গেছি। দেখা যায় লিশান লিনকে জিলি কিভাবে গুলি করত তার সব কিছু প্রমাণ জোগাড় করেছে। অ্যাসিস্ট্যান্ট বলে, স্যার আমাদের কাছে সব প্রমাণ আছে, আমরা যদি পুলিশে দেই তাহলে পুলিশ এখনই জিলিকে অ্যারেস্ট করবে। তখনই আরেকজন অ্যাসিস্ট্যান্ট এসে বলে, স্যার জিলিকে দেখলাম মিস্টার প্যানের একটা পেইন্টিং সে চুরি করতে চাইছে, আমরা কি করব? লিশান বলে, মিস্টার প্যানের আজ শেষ ছবিটা প্রদর্শিত করা হবে। এই ছবিটা তো সে লিনকেই দিতে চেয়েছিল, তাই না? তারা বলে, হ্যাঁ। লিশান বলে, ঠিক আছে, তাহলে জিলি যা করতে চাইছে তাকে করতে দাও।
সে বলতে থাকে, জিলি তুমি নিজে থেকেই যেহেতু এসেছো তাহলে আর আমাকে দোষ দিও না, ঠিক আছে? এরপর লিন অনুষ্ঠানে আসলে তার বাবা মা তাকে দেখে ভীষণ রেগে যায়। তার বাবা তার হাত ধরলে লিন তার হাত ছাড়িয়ে দেয়। তার মা বলতে থাকে, 5 মিলিয়ন টাকা নিয়ে কোথায় পালিয়ে গিয়েছিলে? লিন বলে, ওই টাকা তো আমাকে ইয়ান নিজেই দিয়েছিল। কেন? ওই টাকা দিয়ে আপনারা কি করবেন? আপনাদের কোম্পানি শেষ নাকি? তার ভাই বলে, বাবা মায়ের সঙ্গে কিভাবে কথা বলছো তুমি? জিলি বলে, তুমি এভাবে কেন কথা বলছো? অন্যায় করেছো সেটা স্বীকার করে নাও, বাবা মায়ের কাছে ক্ষমা চাও, তাহলেই তো হয়। হাজার হলেও আমরা একই পরিবার। লিন বলে, তোমাকে অনেক সুন্দর লাগছে। কি হয়েছে? তুমি আর অসুস্থতার নাটক করো না? নিশ্চয়ই অসুস্থতার নাটক করতে করতে তুমি ক্লান্ত হয়ে গেছো, তাই না? ইয়ান বলে, গতকাল রাতে যে ছেলেটা তোমার সঙ্গে ছিল সে কে? আমি বিশ্বাস করি না যে তুমি এই ধরনের মানুষ। সে বলে, তোমার বিশ্বাসে আমার কিচ্ছু আসে যায় না, তোমরা সবাই আমার থেকে দূরে থাকো। তখনই তার ভাই তাকে মারতে চাইলে লিশান তার হাত ধরে ফেলে এবং সে উল্টো তাকে মেরে দেয়। ইয়ান বলে, এটাই কি সেই ছেলে যে গতকাল রাতে তোমার সঙ্গে ছিল? লিনের মা বলে, আমরা তোমাকে কিভাবে বড় করেছি? লিন বলে, আপনি আমাকে বড় করেছেন? সে জোরে জোরে হাসতে থাকে। সে বলে, আপনি কি ছোটবেলার কথা ভুলে গেছেন? তখন দেখানো হয় ছোটবেলায় লিন আপেল ধুয়ে এনেছিল। তার মা বলে, আপেলগুলো দেখতে বেশ লাল। সে তার হাতে একটা দিলে লিন সেটা খেতে চায়। তার মা তাকে মেরে বলে, আমি তোমাকে খেতে বলেছি নাকি? আমি বলেছি তোমার আপুকে গিয়ে দিয়ে আসো। লিন এরপর সেই আপেলটা তার আপুকে দিয়ে আসে। বর্তমানে লিন বলে, একটা আপেলও আমি ওর আগে খেতে পারতাম না। তার বাবা কিছু বলতে চাইলে সে বলে, আপনি কি বলবেন? আপনি তো সারা জীবন আমার গায়ে হাত তুলে এসেছেন। তখন দেখানো হয় একদিন লিন অনেক আহত অবস্থায় বাড়িতে ফিরে আসে। সে তার বাবাকে বলে, বাবা, রাস্তায় অনেকগুলো ছেলেমেয়েরা আমাকে আটকে ছিল, আমি কোনো মতে ওদের কাছ থেকে বেঁচে এসেছি। বাবা, তুমি পুলিশে সবকিছু জানাও। তার বাবা তখন তাকে ধাক্কা দেয়। সে বলে, একে তো এত রাতে বাড়ি ফিরে এসেছো, কোনো ছেলে মেয়েদেরকে বুলিরা আটকায় না, তোমাকেই কেন আটকায়? আমাকে জিলি সব বলেছে, তুমি ওইসব খারাপ ছেলেদের সঙ্গে সম্পর্কে জড়িয়েছো। সে উল্টো তাকে ধরে মারতে শুরু করে। কেভিন বলে, তুমি আমাকে কি বলবে? জিলির একটা নখের গুণ তোমার সারা শরীরে নেই। প্রত্যেকবার জন্মদিনে জিলি আমার জন্য উপহার আনে, তুমি এই পর্যন্ত আমাকে কোনো উপহার দিয়েছো? লিন হেসে বলে, উপহার? তখন সে মনে করে স্কুলে থাকতে সে পার্ট টাইম জব করতে শুরু করে। সে মনে মনে বলছিল, বেতনটা পেয়ে গেলেই আমি ভাইয়ার সবচেয়ে পছন্দের জুতাটা কিনতে পারবো। তখন তার ভাই এসে বলে, তোমাকে কি বাড়ি থেকে টাকা দেওয়া হয় না? এখানে এসে তোমাকে পার্ট টাইম জব করতে হয়? তুমি আমাদের বাড়ির মান সম্মান সব ডুবিয়ে ফেলেছো। সে তাকে ধরে নিয়ে সেখান থেকে চলে যায়। বর্তমানে লিন তার ভাইকে বলে, তুমি কি কোনো গিফটের যোগ্য? তোমাদের পুরো পরিবারের সঙ্গে আমার আর কোনো সম্পর্ক নেই। তার বাবা তাকে মারতে চাইলে সে তার হাত ধরে ফেলে। সে বলে, আমি 20 বছর আপনার অত্যাচার সহ্য করেছি, তাই বলে এখনো করব, এটা আপনি ভাববেন না। এরপর সে আলাদা এসে ড্রিঙ্ক করতে শুরু করে। জিলি বলতে থাকে, বাবা মা সব দোষ আমার। বড় বোন হিসেবে আমি লিনকে কোনো শিক্ষা দিতে পারিনি, আমি বরং ওর সঙ্গে গিয়ে কথা বলি। তার বাবা বলে, তুমি এত ভালো কেন? ইয়ান বলে, ঠিক আছে, তুমি গিয়ে ওর সঙ্গে কথা বলো। এরপরে জিলি এসে বলে, লিন, আমি জানি তোমার খারাপ লাগছে, তবে বিশ্বাস করো বাবা মা সত্যিই তোমাকে ভালোবাসে। লিন বলে, এত নাটক কিভাবে করো? ক্লান্ত হও না? বিরক্ত হও না? জিলি তার কানে কানে বলে, দেখো আমি তোমাকে কিভাবে শেষ করি। তুমি কি বাবা মা আর ইয়ানের ভালোবাসার পাওয়ার যোগ্য নাকি? লিন বলে, আর নাটক করবে না? সে বলে, না, আর করব না। এরপরই সে নিজে নিজে পড়ে যায় আর চিৎকার করে বলতে থাকে, আমি তো তোমার সঙ্গে কথা বলতে এসেছিলাম, তুমি আমাকে ফেলে দিলে কেন? তারা সবাই তাকে ওঠায়। জিলি বলতে থাকে, আমি ওর একটা সিক্রেট জানতে পেরেছি। আমি ওকে ভালো করে বলছিলাম যাতে ও ওই জিনিসটা ফিরিয়ে দেয়, কিন্তু ও আমার কথা শুনলো না। তারা বলতে থাকে, তুমি কি জানতে পেরেছো? সে বলে, না না, এ কথা আমি বলতে পারবো না, এতে ওর পুরো জীবন শেষ হয়ে যাবে। জিলির বাবা বলে, এখনো তুমি ওর কথা ভাবছো? তার মা বলে, তাই তো, তুমি যা জানো বলে দাও। জিলি বলে, আমি যখন একটু আগে ওয়াশরুমে গিয়েছিলাম তখন দেখতে পারলাম লিন মিস্টার পেনের একটা পেইন্টিং চুরি করে সেটা নিজের ঘরে এনে রেখেছে। ইয়ান বলে, এটা কি সত্যি? সত্যি কি তুমি এটা করেছো? জিলি বলে, তুমি ইয়ানের 5 মিলিয়ন টাকা নিয়ে পালিয়ে গেছো, কিন্তু সে তোমাকে কিছুই বলেনি, কারণ সে তোমার ফিয়ন্সে ছিল। কিন্তু মিস্টার পেন আলাদা, তার একটা পেইন্টিং বিলিয়নের উপরে দাম। তুমি কি আমাদের পুরো পরিবারকে শেষ করবে নাকি? ইয়ান বলে, সত্যি কি তুমি এটা করেছো? লিন বলে, না, আমি কিছুই করিনি। ইয়ান বলে, ঠিক আছে, আমি তোমাকে বিশ্বাস করি। সে কিছু লোকেদেরকে লিনের ঘর চেক করতে বলে। লিন বলে, এই তোমার বিশ্বাস? সে বলে, এভাবেই আমি তোমার নাম ক্লিয়ার করতে পারবো, তাই না?
এরপর দুজন গার্ড একটা পেন্টিং নিয়ে আসে আর বলে এটা লিনের ঘরে পাওয়া গেছে। তার পরিবার তাকে গালাগাল করতে শুরু করে। তারা বলতে থাকে, আমরা একটা চোর কিভাবে জন্ম দিলাম। তারা তার গায়ে হাত তুলতে যাবে, তখনই মিস্টার পেন সেখানে চলে আসে। সে জিজ্ঞেস করে এখানে কি হয়েছে। জিলি বলে, মাস্টার পেন, আমার বোন ছোট, অত বেশি বোঝে না, শখের বশে আপনার একটা পেন্টিং চুরি করে ফেলেছে, দয়া করে আপনি ওকে শাস্তি দেবেন না। সবাই বলতে থাকে, জিলি তুমি কত ভালো, এখনো তুমি ওর হয়ে কথা বলছো। মাস্টার পেন বলে, আপনার মতে আপনার ছোট বোনকে আমার কি শাস্তি দেওয়া উচিত? সে বলে, পুলিশে দিয়ে দিন, বেশি না, 20 বছর থাকলেই হবে। মাস্টার বলে, আপনি সত্যিই একজন ভালো বোন। ইয়ান বলে, না না, এটা করলে তো লিনের পুরো জীবনটাই শেষ। মাস্টার পেন তার লোকেদেরকে বলে, এই জিলিকে এখনই পুলিশে দাও। তারা বলতে থাকে, মাস্টার আপনি ভুল করছেন। জিলি বলে, আমি কি করেছি? আপনি আমাকে কেন ধরিয়ে দিতে চাইছেন? মাস্টার পেন এরপর তার ছবিটাকে নিয়ে আসতে বলে। ছবিটা ঘোরালে দেখা যায় তার পেছনে লেখা আছে, এই ছবিটা আমি আমার প্রিয় ছাত্র লিনকে দান করছি। জিলি বলতে থাকে, অসম্ভব, লিন কি করে আপনার ছাত্রী হয়? মিস্টার পেন বলে, যে ছবি আমি লিনকে দিয়ে দিয়েছি সেটা আবার সে কেন চুরি করতে যাবে? সে ছবিটা লিনের ঘরে দিয়ে আসতে বলে। জিলি বলে, তুমি এটা ইচ্ছে করে করেছো তাই না? তুমি ইচ্ছে করে আমাকে ফাঁসাতে চাইছিলে তাই না? তখন লিশান এসে বলে, তুমি চুপ করো, লিন কখনোই তোমার মতো এরকম নিচে নামে না। আমি দেখছিলাম তুমি মিস্টার পেনের ঘরের বাইরে বারবার ঘুর ঘুর করছো। আমি জানতে চাইছিলাম তুমি আসলে কি চাইছো। তুমি আসলে লিনকে ফাঁসাতে চেয়েছিলে? জিলি বলে, একদমই না, আমি শুধুমাত্র ওকে একটা শিক্ষা দিতে চেয়েছিলাম। ইয়ান বলে, শিক্ষা দিতে চেয়েছিলে তুমি 20 বছর? জিলি তার বাবা মাকে বলে, তোমরা আমার কথাটা বোঝো, ও তোমাদের সঙ্গে খুবই খারাপ ব্যবহার করছিল, তাই আমি ওকে একটা শিক্ষা দিতে চেয়েছিলাম। তার বাবা বলে, তুমি এই কাজ কি করে করলে? এটা কোনো ছোটোখাটো ব্যাপার নাকি? জিলি ইয়ানকে গিয়ে বলতে থাকে, আমরা তো একসাথে বড় হয়েছি, তুমি বললে মিস্টার পেন অবশ্যই আমাকে ক্ষমা করে দেবে। তোমরা সবাই মিলে যদি লিনকে বলো, লিন আমার উপর রাগ করবে না, সে তার মাস্টারকে বললে অবশ্যই আমাকে ক্ষমা করে দেবে। তারা সবাই তখন লিনকে বলতে থাকে, সত্যিই তো, দেখো জিলি তো তোমার আপন বোন তাই না? 20 বছর জেলে থাকলে ওর জীবনই তো শেষ। জিলি এত নরম মনের মানুষ, হঠাৎ করে একটা ভুল করে ফেলেছে, তুমি ওকে ক্ষমা করে দাও। লিশান বলে, নরম মনের মানুষ? ঠিক আছে, আমি আপনাদেরকে দেখাচ্ছি আপনাদের জিলি কতটা নরম মনের। তখন সেখানে তাদের বাড়ির ওই মেড চলে আসে। সে বলতে থাকে, স্যার ম্যাডাম, আপনারা এতদিন ধরে ভুল মানুষকে ভালোবেসে এসেছেন, ভুল জেনে এসেছেন, এত বছর পর আমি মুখ খুলতে পারছি। ক্যাবিন মাস্টার, ভূমিকম্পের সময় আপনাকে বাঁচিয়েছিল লিন ম্যাডাম। আপনি অনেকটা মাটির নিচে চলে গিয়েছিলেন, লিন ম্যাডাম মাটি খুঁড়ে খুঁড়ে আপনাকে সেখান থেকে বের করেছে। এতে সে নিজেই অসুস্থ হয়ে যায়, তাকে হসপিটালে ভর্তি করতে হয়। ওই সুযোগে জিলি ম্যাডাম আপনাদের সবাইকে মিথ্যা বলেছে। আর লিন ম্যাডাম পার্ট টাইম কাজ করতো শুধুমাত্র আপনাকে জুতা উপহার দেওয়ার জন্য। লিনের মা বলে, তার মানে জিলি আমাদেরকে মিথ্যা বলেছে? তাহলে ও যে আমাদের ইনসমনিয়া ঠিক করার জন্য ওষুধ এনেছিল? মেইড বলে, সেটাও মিথ্যা ছিল, সেটাও এনেছিল আমাদের লিন ম্যাডামই। তবে জিলি ম্যাডাম সেগুলো লিন ম্যাডামের কাছ থেকে কেড়ে নিয়ে যায়। ইয়ান মাস্টার, ওই দিন সুইমিং পুল থেকেও আপনাকে আমাদের লিন ম্যাডামই বাঁচিয়েছিল। জিলি ম্যাডাম এটা দেখতে পায় এবং সে সাথে সাথেই লিন ম্যাডামের মতো একটা সাদা জামা কিনে আপনার সামনে এসে নাচ করতে শুরু করে, যাতে আপনি তাকেই লিন ম্যাডাম মনে করেন। জিলি বলতে থাকে, মিথ্যে কথা, লিন তোমাকে কত টাকা দিয়েছে যে তুমি তার হয়ে মিথ্যা বলছো? মেইড বলে, ম্যাডাম আপনাকে পরিবার থেকে প্রতি মাসে 10,000 টাকা খরচ হিসেবে দেওয়া হয়, আর লিন ম্যাডামকে দেওয়া হয় মাত্র 100 টাকা। সে কোথা থেকে আমাকে ঘুষ দেবে? ইয়ান বলে, মাত্র 100 টাকা? 100 টাকায় কি পাওয়া যায়? ক্যাবিন বলে, এজন্যই তো লিনের কোনো ভালো পোশাক ছিল না, এজন্যই তো ওকে পার্ট টাইম কাজ করতে হতো। ক্যাবিন বলতে থাকে, আমি এটা কি করলাম, আমি কেমন ভাই? বাবা মা সবাই বলতে থাকে, জিলি আমরা ভীষণ হতাশ হয়েছি, তুমি এমনটা কি করে করতে পারলে? জিলি তখন মাটিতে বসে পড়ে। লিশান বলে, এতটুকুতেই তুমি শেষ? এখনো তো আরও অনেক কিছু বাকি আছে। এরপর সে সেখানে একটা বড় টিভি আনে, যার মধ্যে দেখা যায় কিভাবে জিলি লোকজন দিয়ে প্রতিদিনই লিনকে বুলি করাতো। লিনের এগুলো দেখে ভালো লাগছিল না, তার কান্না চলে আসছিল, তাই সে সেখান থেকে চলে যায়। লিশান বলতে থাকে, স্কুল থেকেই তুমি তাকে বুলি করতে, বাড়িতেও তুমি তাকে বুলি করতে, কয়েকবার তুমি তাকে মারার চেষ্টা করেছো। তুমি নিজেই বলো তো তোমার কি শাস্তি হওয়া উচিত? জিলির মা বলতে থাকে, আমি তো বিশ্বাসই করতে পারছি না যে তুমি আসলে একটা ডাইনি। তার বাবা বলতে থাকে, আমি কেমন মেয়েকে বড় করলাম? ক্যাবিন এসে বলে, হাজার হলেও ও তো তোমার ছোট বোন ছিল, তুমি ওর সঙ্গে এরকম কি করে করতে পারলে?
জিলি বলে, বেশ করেছি, সব কিছু আমিই করেছি, আমি কোনো অন্যায় করিনি, ও এসবই ডিজার্ভ করে। এই পরিবারে আমি একমাত্র মেয়ে থাকবো, বাবা মা ভাইয়ের ভালোবাসা আমি একা পাবো, কেন ও সব কিছুতে আমার সঙ্গে ভাগ করবে? ইয়ানকে প্রথমে আমি ভালোবেসেছি, লিন একদিন ইয়ানকে বাঁচিয়েছে বলে ইয়ান তাকে ভালোবাসবে এটা আমি মেনে নিতে পারিনি। ইয়ান বলে, আজকের পর থেকে তোমার সঙ্গে আমার আর কোনো সম্পর্ক নেই। তার বাবা বলে, আজকের পর থেকে তুমি আর আমাদের মেয়ে নও, জেলে চলে যাও, যা যা অন্যায় করেছো তার শাস্তি তোমাকে পেতে হবে। জিলি কান্না করতে শুরু করে, সে বলে, আমি তো অসুস্থ, তোমরাও যদি আমাকে ভালো না বাসো আমি কোথায় যাব? তবে তার বাবা মা তার কথা শুনে না। ইয়ান এসে লিশানকে বলে, লিন কোথায়? লিশান বলে, ও অনেক আগেই চলে গেছে। ইয়ান বলে, তুমি বলো ও কোথায় গেছে, আমি তোমাকে 1 মিলিয়ন টাকা দেব। লিশান বলে, বলবো না। সে বলে, আমি তোমাকে 100 মিলিয়ন টাকা দেব, তুমি বলো লিন কোথায় গেছে। লিশান বলে, তোমার কাছে মনে হয় আমাদের লু গ্রুপের টাকা তোমার থেকে কম? সবাই তখন বলে, লু গ্রুপ মানে? মিস্টার প্যান বলে, হ্যাঁ, ইনি বিখ্যাত লু গ্রুপের প্রেসিডেন্ট। লিশান ইয়ানের কাছে এসে বলে, তুমি লিনকে ছেড়ে দাও, তুমি আর লিনকে পাবে না। টাকা পয়সা, সম্পদ, চেহারা, শিক্ষা, কোনো দিক থেকেই তুমি আমার প্রতিদ্বন্দ্বী হওয়ার যোগ্য না। এই বলে সে সেখান থেকে চলে যায়। ইয়ান বলতে থাকে, অসম্ভব, লিনকে আমাকে খুঁজে বের করতেই হবে, আমি ওর সঙ্গে অনেক অন্যায় করেছি, আমাকে সরি বলতে হবে, ওকে ফিরিয়ে আনতে হবে। এরপর ইয়ানকে তার অ্যাসিস্ট্যান্ট বলে, আমরা সব জায়গায় খোঁজ করে নিয়েছি, তবে লিন ম্যাডামের আমরা কোনো খোঁজই পাচ্ছি না। ইয়ান এতে ভীষণ রেগে যায়। অন্যদিকে বাড়ির সবাই এখন লিনের জন্য মন খারাপ করে বসেছিল। লিনের মা বলতে থাকে, সব দোষ আমার, আমি মা হয়ে ওর সঙ্গে এরকম ব্যবহার কি করে করলাম? কেভিন বলে, ওকে আমাদেরকে একটা সরি বলার সুযোগও দেবে না? ইয়ান রাস্তায় রাস্তায় ছবি দেখিয়ে লিনকে খুঁজছিল, তবে সবাই বলে দেয় যে কেউই তাকে দেখেনি। ইয়ান বাড়িতে আসলে কেভিন বলতে থাকে, কোনো খোঁজ পেলে? সে বলে না। সবাই তখন আরও কান্না শুরু করে। এরপর ইয়ান লিনের ছবি দেখছিল, তখন তার মনে পড়ে একদিন লিন তাকে বলেছিল, তুমি জানো আমার সবচেয়ে বড় ইচ্ছা হলো একটা আইল্যান্ডে গিয়ে থাকার, আমি নির্জন একটা দ্বীপে ঘর বানিয়ে থাকতে চাই। বর্তমানে ইয়ান বলে, আমি বুঝতে পেরেছি লিন অবশ্যই কোনো আইল্যান্ডে গেছে। ইয়ান এসে এরপর সবাইকে বলতে থাকে, আমি জানি লিন কোথায় আছে, ও নিশ্চয়ই কোনো আইল্যান্ডে গেছে। সে তার অ্যাসিস্ট্যান্টকে বলে দেয় সকল আইল্যান্ডে খোঁজ করতে। এরপর তার অ্যাসিস্ট্যান্ট এসে বলে, আমরা খোঁজ নিয়ে দেখলাম লিন ম্যাডাম সত্যিই একটা আইল্যান্ডের একটু জমি কিনেছে এবং এখন সে সেখানেই থাকছে। তবে সে আইল্যান্ডে জমি নিজের টাকা দিয়ে কিনেছে, আপনার টাকা সে ফিরিয়ে দিয়েছে। ইয়ান বলে, এটা তো আমি জানতামই, ও আমার টাকা কেন নেবে? ও আমার টাকা নিয়েছিল শুধুমাত্র লোন হিসেবে। এরপর দেখা যায় লিন একটা পেন্টিং আঁকছে, তখন সেখানে তার পুরো পরিবার চলে আসে। তার মা এসেই তাকে জড়িয়ে ধরে, সে কান্না করে বলতে থাকে, আমি তোমাকে কত মিস করেছি। লিন তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে বলে, আপনি ভুল করছেন, আমি লিন, জিলি নই। সবাই তখন তার কাছে ক্ষমা চাইতে শুরু করে। তার মা বলে, 20টা বছর আমি তোমার সঙ্গে কত অন্যায় করেছি আমি এখন বুঝতে পেরেছি। তার বাবা কান্না করে বলতে থাকে, তোমার অসহায়ের সময়ে আমি তোমাকে সাহায্য না করে উল্টো আরও তোমাকে মেরেছি। তার ভাই বলতে থাকে, আমি তোমার উপর একটুও খেয়াল করিনি, যদি করতাম তাহলে সত্যিটা হয়তো অনেক আগেই জানতে পারতাম, তুমি দয়া করে আমাদেরকে ক্ষমা করে দাও। লিন বলে, এখন আপনারা জানতে পেরেছেন জিলি আসলে কেমন মেয়ে, এখন আপনাদের মনে পড়েছে আপনাদের আরেকটা মেয়ে আছে। আমার এসব দয়ার ভালোবাসার দরকার নেই, আপনারা এখান থেকে চলে যান। তার মা আবারও তার কাছে ক্ষমা চাইতে শুরু করে। লিন বলে, এখন অনেক দেরি হয়ে গেছে, এখন আমার নতুন একটা পরিবার রয়েছে। তারা বলে, এটা কেমন কথা, তুমি নতুন পরিবার কোথায় পেলে? লিন বলে, আমি লিশানের পরিবারকে বাঁচিয়েছিলাম, তারা এখন আমাকে নিজের মেয়ের মতোই মনে করে। ইয়ান বলে, তুমি তাদেরকে কতটাই বা চেনো? লিন বলে, পুরোটা চেনার দরকার নেই, আমি শুধু জানি তারা আমাকে ভালোবাসে, দরকারে আমার পাশে থাকে, আমাকে সাপোর্ট করে, আমাকে প্রোটেক্ট করে, আমার জন্য এইটুকুই যথেষ্ট। তার মা তখন হাঁটু গেড়ে বসে পড়ে, তার ভাইও হাঁটু গেড়ে বসে পড়ে, তারা তার কাছে ক্ষমা চাইতে শুরু করে। লিনের মা বলে, জিলি জেলে চলে গেছে, ও আর কখনোই তোমাকে ডিস্টার্ব করতে পারবে না, ও আর কখনোই তোমাকে কোনো ঝামেলায় ফেলতে পারবে না। লিন বলে, আপনারা এখনও বুঝতে পারছেন না, সমস্যাটা আসলে জিলি ছিল না, সমস্যাটা ছিল আপনাদের চয়েস। যখন সে চলে যেতে চায় তখন ইয়ান তাকে পেছন থেকে জড়িয়ে ধরে। সে বলে, তুমি চলে আসার পর আমি বুঝতে পেরেছি আমি যে তোমাকে কতটা ভালোবাসি। শুরু থেকেই আমি তোমাকেই ভালোবেসে এসেছি, কারণ আমাকে বাঁচানো সাদা জামা পরা সেই মেয়েটা তুমিই ছিলে। লিন বলে, ইয়ান, তুমি যে আমাকে কতটা কষ্ট দিয়েছো তা আমি মুখে বলে বোঝাতে পারবো না, তুমি যদি এই জায়গাটা কেটে দেখতে তাহলে বুঝতে পারতে। তখনই লিশানের মা তাকে ডাক দিয়ে বলে, খাবার তৈরি হয়ে গেছে।
লিনের বাবা বলে, কি করলে তুমি আমাদেরকে ক্ষমা করে দেবে? লিন বলে, অতীতে যা চলে গেছে তা ভুলে যান। আমি আমার নতুন জীবন নিয়ে অনেক খুশি আছি। আমি আর কখনোই আমার পুরনো জীবনে ফিরে যাব না। এই বলে সে সেখান থেকে চলে যায়। ঘরে ফিরে আসলে লিশানের মা লিনকে বলে, সকাল সকাল তুমি এত অল্প জামা কেন পরেছো বলো তো? হাত দুটো একেবারে ঠান্ডা হয়ে গেছে। লিশান তার জন্য এক গ্লাস দুধ নিয়ে আসে। লিশানের মা বলে, তুমি সকাল সকালই ছবি আঁকতে চলে গিয়েছো? তোমার ভাই তো তোমার চিন্তায় পাগল হয়ে যাচ্ছিল। লিশান বলে, মা আমি কতবার বলেছি আমি ওর ভাই হতে চাই না। তার মা বলে, জানি জানি, তোমার তো অন্য মতলব আছে। তখন লিশানের বাবা অন্য একটা খাবার নিয়ে আসে। লিশান একটা খাবার লিনের প্লেটে দেয়। বাইরে থেকে এরা সবাই এগুলো দেখছিল। এরা বুঝতে পারে এই পরিবার লিনকে সত্যিই অনেক আদর করে। লিশানের বাবা জিজ্ঞেস করে, লিন ওনারা কারা? লিন বলে, ওনারা কেউ না, আপনি খাবার খান। এরা সবাই এই কথা শুনে অনেক কষ্ট পায়। লিনের মা বলতে থাকে, আমার মেয়ে আমাকে আর নিজের মা মনে করে না। এভাবে অনেকক্ষণ কেটে যায়। গরমে খাবারের তৃষ্ণায় লিনের মা অজ্ঞান হয়ে যায়। লিশান বাইরে এসে তাদেরকে ভেতরে ডাকে। এরপর সে লিনের মায়ের জন্য একটা খাবারও এনে দেয়। লিনের মায়ের জ্ঞান আসতেই সে বলে, লিন তুমি কি আমাকে ক্ষমা করে দিয়েছো? লিন তাকে সরিয়ে দেয়। সে বলে, বেশি ভাববেন না, আমি শুধু চাইনি আমার দরজায় কেউ মারা যাক। ইয়ান বলে, আমি সিদ্ধান্ত নিয়েছি, আমি আমার কোম্পানি বিক্রি করে দিয়ে এখানে এসেই থাকবো। লিনের বাবা বলে, আমরাও সব কিছু বিক্রি করে দিয়ে তোমার সঙ্গে এখানে এসে থাকবো। লিন বলে, আপনারা এখানে থাকলে থাকতে পারেন, কারণ আমি চলে যাচ্ছি। তখন সে কল্পনা করে আগের দিন লিশান তাকে বলেছিল, একটা কাজের জন্য আমাকে হাইচাং শহরে যেতে হবে, তুমি কি আমাদের সঙ্গে যাবে? লিশানের মা বলে, তুমি যদি যেতে না চাও তাহলে আমরা দুজন থেকে যাই, লিশান একা গিয়ে ওর কোম্পানিটা দেখে আসুক। বর্তমানে লিনের পরিবার বলে, তুমি কোথায় যাবে? আমরাও তোমার সাথে যাব। লিন বলে, কোনো প্রয়োজন নেই, আমার পরিবার আছে। এরপর এরা সবাই মিলে হাইচাং শহরে আসে। বাড়ি দেখে লিনের তো মাথা ঘুরে যায়। লিন বলে, আপনারা এত ধনী? লিশান বলে, আমি ইচ্ছে করে তোমার কাছে লুকাইনি, তবে হঠাৎ করে বললে হয়তো তুমি ভয় পেয়ে যেতে, তাই বলিনি। লিন বলে, আমাকে ক্ষমা করে দিন, আমি আসলে জানতাম না যে আপনারা এত ধনী। আমি চলে যাচ্ছি। তারা বলে, তুমি কেন যাবে? আমরা তোমাকে নিজের মেয়ে বানিয়েছি। লিন কান্না করে বলে, কিন্তু আমি এত ভালো জিনিসের যোগ্য নই। লিশান বলে, কে বলেছে? তোমার চেয়ে ভালো যোগ্য এখানে আর কেউ নেই। এরপর তারা সবাই মিলে বাড়ির ভেতরে আসে। এরপর থেকেই এই পরিবারের সবাই লিনকে অনেক যত্ন করতে শুরু করে। সবার সঙ্গে লিনের সম্পর্ক অনেক ভালো ছিল। কেভিন কিছু উপহার নিয়ে সেই বাড়িতে আসে, তবে দারোয়ান তাকে ভেতরে যেতে দেয় না। সে দেখতে পারে তার আনা সকল গিফট বাইরেই পড়ে আছে। এরপর লিনের কাছে ইয়ানের একটা SMS আসে, চলো প্রাইভেটে কথা বলি। সে তাকে একটা ঠিকানা দেয়। লিন বলে, ঠিক আছে, আমি না হয় তোমার সঙ্গে শেষবার একবার দেখা করে আসি। এরপর সে ইয়ানের দেওয়া ঠিকানায় আসে, তবে দেখা যায় এখানে এসেছে জিলি। লিন বলে, তুমি কেন? ইয়ান কোথায়? জিলি বলে, কিসের ইয়ান? আমি তো এসেছি, আজ এখানে তুমি আর আমি কথা বলবো। লিন বলে, তোমার সঙ্গে বলার মতো আমার কিছু নেই। জিলি বলে, কেন কিছু নেই? তোমার সঙ্গে কথা বলার জন্য আমি জেল থেকে পালিয়ে এসেছি। তুমি জানো এতে আমার কত কষ্ট হয়েছে? তুমি আমার সব কিছু কেড়ে নিয়েছো, এখন কেউ আমাকে চায় না, অথচ তুমি এখন কত আনন্দে আছো, সবাই এখন তোমাকে ভালোবাসে। এটা আমি কি করে মেনে নেই বলো? লিন বলে, কারণ অন্যায় তুমি করেছো, ছোট থেকেই তুমি আমার সব কিছু কেড়ে নিয়েছো। জিলি বলে, আমি তোমাকে আরেকটা শিক্ষা দিই। এরপর সে তাকে অজ্ঞান করে ফেলে। চোখ খুললে লিন দেখতে পায় জিলি তাকে বেঁধে ফেলেছে। অন্যদিকে লিনের পরিবার এবং লিশানের পরিবার, দুই পরিবারই সেখানে এসে উপস্থিত হয়। তারা জিলিকে লিনকে ছেড়ে দিতে বলে। তারা বলছিল, তুমি কি চাও? তুমি যা চাইবে তাই আমরা দেব, তবে লিনকে ছেড়ে দাও। জিলি বলে, তাই নাকি? তাহলে সবাই মিলে হাঁটু গেড়ে বসে আমার কাছে ক্ষমা চান, আমার কাছে ভিক্ষা চান, যেন আমি লিনকে ছেড়ে দিই। এখানে থাকা সবাই সেটাই করে। জিলি তখন হাসতে শুরু করে। সে বলে, এই একটা মেয়ের জন্য আপনাদের সবার আত্মসম্মান আপনারা বিসর্জন দিতে রাজি আছেন? এতটাই ভালোবাসেন আপনারা ওকে? তাহলে আমার ভালোবাসা কোথায় গেল? এতদিন তো আপনারা আমাকে এত ভালোবাসতেন। বাবা, মা, ভাইয়া, ইয়ান, তোমরা তো সবসময় আমাকে ভালোবাসতে। আজ কেন সবাই ওর জন্য কথা বলছো? লু পরিবার, আপনারা এই শহরের সব থেকে ধনী পরিবার, আপনারাও এই মেয়েটার জন্য হাঁটু গেড়ে বসে আছেন। কি আছে ওর মধ্যে? কি দিয়েছে ও আপনাদেরকে? লিশান বলে, এটা তো কোনো ব্যাপারই না, ওর জন্য যদি আমাকে জীবনও দিতে হয় আমি তাও দিতে পারবো। জিলি বলে, তাই নাকি? তাহলে তোমার চোখের সামনেই আমি ওকে শেষ করে দিচ্ছি। তখন লিশানের মা এসে তার পায়ে ধরে। সে বলে, ওকে কিছু করো না, আমার নিজের কোনো মেয়ে নেই, মেয়েটা আমাকে মা বলে ডাকে।
ওকে তুমি প্রাণে মেরো না। কিন্তু জিলি তাদের কথা শোনে না। সে লিনকে মারতে সেখানে একটা ব্লাস্ট করে। লিনকে বাঁচাতে গিয়ে লু পরিবারের সবাই আহত হয়। এরপর দেখা যায় লু পরিবারের সবাই অপারেশন থিয়েটারে আছে। লিন অনেক কান্না করছিল। ডাক্তার বাইরে এসে বলে প্রত্যেকেরই রক্তের প্রয়োজন। তখন লিনের পরিবার তাদেরকে রক্ত দেয়। রক্ত দেওয়ার সময় তারা ভাবতে থাকে, লিনের শরীর থেকে যখন প্রতিবার রক্ত নেওয়া হতো তখন তারও তো এরকমই লাগতো, তবে আমরা কখনোই তার উপর নজর দিইনি, কখনোই মনে করিনি যে তারও তো কষ্ট হয়। এরপর তারা লিনের কাছে এসে বলতে থাকে, তুমি চিন্তা করো না, দেখবে সবকিছু ঠিক হয়ে যাবে। তবে লিন তাদের সঙ্গে একটা কথাও বলে না। সে প্রচণ্ড চিন্তা করছিল আর কান্না করছিল। লিনের মা মনে মনে বলছিল, আমার মেয়ে এখন আমার সঙ্গে একটা কথাও বলতে চায় না। ইয়ান মনে মনে বলছিল, লিনের চোখের পানি এখন শুধুমাত্র লিশানের জন্যই পড়ে। একটু পর ডাক্তার এসে বলে তারা এখন সুস্থ আছে। এরপর লিশানের জ্ঞান ফেরে। সে লিনকে বলে, তোমার চোখ এরকম ফুলে গেছে কেন? লিন তাকে জড়িয়ে ধরে আরো জোরে জোরে কাঁদতে শুরু করে। লিশান বলে, ভয় পেও না, আমি এখন সুস্থ আছি। এরপর কিছুদিন কেটে যায়। লিন বলে, পুলিশ এখনো জিলিকে অ্যারেস্ট করতে পারেনি। লিশান বলে, তুমি এত চিন্তা করো না, ও অবশ্যই ধরা পড়বে। চলো আমি তোমাকে এক জায়গায় নিয়ে যাই। এরপর সে তার চোখ ধরে তাকে একটা জায়গায় নিয়ে আসে। জায়গাটা ছিল ভীষণ সুন্দর। লিশান তাকে ভেতরে নিয়ে আসে। সে বলে, লিন, প্রথম যেদিন তোমার সঙ্গে আমার দেখা হয়েছে, জানি না কেন সেদিন থেকেই তোমার প্রতি আমার একটা টান অনুভব হয়েছে। এরপর থেকে আমি ধীরে ধীরে শুধু তোমাকে ভালোই বেসে গেছি। আমি এখন তোমাকে বিয়ে করতে চাই। তুমি কি আমাকে বিয়ে করবে? তখনই ইয়ান বলে ওঠে, একদম না। সে দৌড়ে কাছে এসে বলে, লিন, আমি জানি আমি অন্যায় করেছি, আমি অনেক অন্যায় করেছি, কিন্তু তাই বলে তুমি অন্য একজনকে বিয়ে করতে পারো না। আমি তো আমার অন্যায় স্বীকার করছি, আমি আর কখনো এমন করব না। আমি তোমাকে খুব ভালোবাসি। তুমি চলে যাওয়ার পর আমি বুঝতে পেরেছি আমি তোমাকে ছাড়া বাঁচবো না। তুমি আমার বুকে হাত দিয়ে দেখো, এখানে এখন আর জীবন নেই। প্রতিটা রাত আমি না ঘুমিয়ে কাটাই, সারা রাত আমার তোমার কথা মনে পড়ে। লিন, তুমি আমার সঙ্গে এরকমটা করো না। লিশান বলে, তুমি কি ওর ভালোবাসা পাওয়ার যোগ্য? তুমি নিজে নিজেকে প্রশ্ন করো। ওকে যখন মানুষ বুলি করতো তখন তুমি কোথায় ছিলে? ওকে যখন মানুষ এত কষ্ট দিত তখন তুমি কোথায় ছিলে? লিন বলে, ইয়ান, তুমি আমাকে ভালোবাসো না, কারণ ভালোবাসার মানুষকে কেউ ইচ্ছে করে কোনোদিন কষ্ট দিতে পারে না। লিশানের সঙ্গে থেকে আমি বুঝতে পেরেছি সত্যিকারের ভালোবাসা শুধু মুখে হয় না, সেটা কাজেও প্রকাশ পায়। তাই লিশান, আমি তোমাকে বিয়ে করতে রাজি আছি। ইয়ান বলে, ঠিক আছে, সমস্যা নেই, আমি অপেক্ষা করব, আমি তোমার জন্য সারা জীবন অপেক্ষা করব। এরপরে অনেক দিন কেটে যায়। আজ লিনের জন্মদিন। ইয়ান এটাকে অনেক সুন্দর করে সেলিব্রেট করে। দেখা যায় বিভিন্ন জায়গা থেকে লিনের জন্য অনেক উপহার এসেছে। এর মধ্যে লিশানেরই অনেক উপহার ছিল। লিন বলে, তুমি আর কত উপহার আনবে? সে বলে, তুমি আমার রানী, তুমি তো এই পুরো পৃথিবীটাই ডিজার্ভ করো। লিন তাদের একটা ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে যে আমার প্রিয় মানুষটার সঙ্গে আজ আমার জন্মদিন পালন করলাম। ইয়ান যখন এই পোস্ট দেখতে পায় সে মোবাইলটা ছুঁড়ে দিয়ে ভেঙে ফেলে। এরপর লিনের বার্থডে পার্টি দেখানো হয়। সেখানে লিনের পরিবারের সবাই এসেছে। লিনের মা তাকে একটা ব্রেসলেট দিয়ে বলে, এটা আমাদের পরিবারের ঐতিহ্য, আমি যখন বউ হয়ে এসেছিলাম তখন এটা আমাকে দেওয়া হয়েছিল, এটা তুমি রেখে দাও। লিন বলে, দরকার নেই, লিশান অলরেডি আমাকে একটা দিয়েছে। তার ভাই বলে, আমি তোমার জন্য একটা লিমিটেড এডিশনের পোশাক নিয়ে এসেছি, আমার বিশ্বাস এটা তোমার পছন্দ হবেই। লিন বলে, কোনো দরকার নেই, লিশান আমাকে অলরেডি অনেকগুলো দিয়েছে। ইয়ান কিছু বলতে চাইলে লিন বলে, তুমি যদি উপহার নিয়ে এসে থাকো তাহলে দয়া করে আমাকে দেখিও না, তোমার উপহার নেওয়া তো দূরে থাক, আমি দেখতেও চাই না। লিনের মা বলে, তুমি কি তাহলে আমাদেরকে কোনো দিনও ক্ষমা করবে না? লিন বলে, আমি আপনাদেরকে ক্ষমা করে দিয়েছি, কারণ আপনারা আমাকে এতগুলো বছর পেলে পুষে বড় করেছেন, তবে দয়া করে এবার আমাকে ছেড়ে দিন, এবার আমি একটু আলাদা থাকতে চাই। তখনই সেখানে জিলি উপস্থিত হয়। তাকে দেখে সকল মেহমানরা চলে যায়। জিলি বলে, নিশ্চয়ই তুমি সারপ্রাইজ হয়েছ, তোমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য আমি এতগুলো দিন ধরে লুকিয়েছিলাম, এতগুলো দিন না খেয়ে না ঘুমিয়ে কাটিয়েছি শুধুমাত্র তোমার জন্মদিনে একটা উপহার দেওয়ার জন্য। জিলির বাবা বলতে থাকে, তুমি আবার কেন এসেছো? তোমার কি একটুও লজ্জা নেই? জিলির মা বলে, এমনটা যদি জানতাম আমি তোমাকে জন্মই দিতাম না। জিলি তখন হাসতে শুরু করে। সে বলতে থাকে, আপনারা সত্যিই খুব ভালো বাবা মা। এরপর সে সমানে চাকু চালাতে শুরু করে। এতে জিলির বাবা মায়ের গায়েই আঘাত লেগে যায়। এরপর সে যখন লিনকে মারতে যায় তখন তার সামনে ইয়ান চলে আসে আর সেই আঘাত তার গায়ে লেগে যায়। সিকিউরিটি এসে জিলিকে নিয়ে যায়। লিন ইয়ানকে বলে, তুমি এটা কেন করলে? ইয়ান বলে, অবশেষে তুমি আমার দিকে তাকালে, যাক তাহলে আমার এই কষ্ট সার্থক। এরপর লিন তার বাবার সঙ্গে দেখা করে।
পরে সে তার মায়ের কাছে যায়। তার মা বলে, তুমি আমাকে ক্ষমা করে দাও। লিন বলে, আমি আর আপনাদের উপর রেগে নেই, আপনি শুধু শুধু এগুলো ভাববেন না, আপনি বিশ্রাম করুন। এরপর সে তার ভাইয়ের কাছে আসে, সে তাকে ভালো মতো শুইয়ে দেয়। এরপর ডাক্তার বলে ইয়ানের অবস্থা খুবই খারাপ, সে বর্তমানে কোমায় আছে, তবে সে বেশি দিন থাকবে না, খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। এরপর থেকে লিন তার পুরো পরিবারের সেবা করতে শুরু করে। পরে সে চলে যেতে চাইলে তার বাবা বলে, তুমি কি এখনো আমাদের ক্ষমা করে দাওনি? লিন বলে, আমি আপনাদেরকে ক্ষমা করে দিয়েছি, তবে আপনারা দয়া করে আমার নতুন জীবনে আর আসবেন না, আপনাদের দেখলে আমার পুরনো কষ্ট মনে পড়ে যায়। এরপর সে সেখান থেকে ইয়ানের কাছে চলে আসে। সে বলে, তুমি জানো আজকের দিনটা অনেক সুন্দর, জিলি জেলে আছে এবং তার যাবজ্জীবন হয়েছে, সে আর কখনোই বের হতে পারবে না। তুমি জানো আমি তোমাকে কেন ভালোবাসতাম? কারণ ছোট থেকেই একমাত্র তুমিই ছিলে যে আমাকে সব সময় প্রোটেক্ট করতে। ছোটবেলায় তোমার কাছে আমি একটু শান্তি পেতাম, তোমার কাছেই নিজেকে আমার নিরাপদ মনে হতো। কিন্তু বড় হওয়ার সাথে সাথে জিলির কারণে সেই সব কিছু বদলে যায়, তুমিও বদলে যাও। তুমি চিন্তা করো না, তুমি খুব শীঘ্রই উঠে পড়বে। আরেকটা খবর তোমাকে দিতে চাই, আমি খুব শীঘ্রই বিয়ে করছি লিশানকে। ও আমাকে খুব ভালোবাসে, আমার অনেক যত্ন করে। তুমি আমাকে কথা দাও, তুমিও তোমার জীবন অনেক সুন্দর করে গোছাবে, সুন্দর একটা জীবন পার করবে। এই বলে সে সেখান থেকে চলে আসে। বাড়িতে আসলে লিশান বলে, তুমি কি আবারও ইয়ানের সঙ্গে কথা বলতে গিয়েছিলে? লিন বলে, ও খুব শীঘ্রই উঠে পড়বে, আমি আর যাব না, এখন থেকে আমি তোমার সঙ্গেই আমার সারা জীবন কাটাবো। লিশান বলে, হ্যাঁ, এখন থেকে আমাদের একটা ছোট্ট সংসার হবে, তুমি দেখো আমি তোমাকে খুব ভালো রাখবো। আর এখানেই এই ড্রামাটি শেষ হয়ে যায়। ড্রামাটি আমার কাছে ভালোই লেগেছে, তোমাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে দিও। অবশ্যই ভিডিওতে লাইক করো, আর চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।